আজ আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা পুরোই একটা রোমান্টিক মুভি। একটা ইন্ট্রোভার্টের ছেলে কিভাবে তার কলিগের প্রেমে পড়ে যায় সেটাই দেখানো হয়েছে এই মুভিটাতে। ছেলেটা ইন্ট্রোভার্ট হলে কি হবে, মেয়েটা তার বিপরীত অর্থাৎ চঞ্চল স্বভাবের। তো মুভিটার নাম হচ্ছে ওয়ান ডে মানে একদিন। এটি একটি থাই মুভি। আইএমডিবি রেটিং হচ্ছে 7.7 আউট অফ 10। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। হিরোর ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিয়ে মুভিটা শুরু হয়। তখনও বলতেছিল, হেই আপনি কি আমাকে দেখতে পেরেছেন? মনে হয় না আপনি আমাকে দেখতে পেরেছেন। আজ আমার অফিসের কস্টিউম পার্টি। সবাই বিভিন্ন সাজে সেজেছে, কিন্তু আমি ইটের দেয়ালের মতো কস্টিউম পরেছি, তাই দেয়ালের পাশেই দাঁড়িয়ে আছি। যদি আপনি ভেবে থাকেন এই কস্টিউম পরেছি বলে কেউ আমাকে নোটিশ করছে না, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি যদি নর্মাল পোশাকও পরি না, তাহলেও কেউ আমার সাথে কথা বলবে না, কারণ আমি একটা ইন্ট্রোভার্ট ছেলে আর আমার নাম হচ্ছে ড্যান। এখন আমরা বুঝতে পেরেছি ইন্ট্রোভার্ট হওয়ার জন্য ও কারোর সাথে মিশতে বা কথা বলতে পারে না, লোকজনের মধ্যে একেবারেই কমফোর্ট ফিল করে না। ও একটা আইটি কোম্পানিতে অনেক বছর ধরে জব করছে, এমনকি অফিসের গার্ডও ওকে চেনে না। এটা শুধু অফিসের কথা না, ও যে রেস্টুরেন্টে প্রতিদিন খাবার খায় সেই রেস্টুরেন্টের মালিক ওকে চেনে না। অফিসের বেশিরভাগই লোক জানে না ড্যান এখানে কাজ করে। যদিও কেউ ওকে ডাকে তা শুধু সিস্টেম ঠিক করার জন্য। ও কখনো ওদের সাথে ফ্রেন্ডলি কথা বলে না। ড্যানের এই পৃথিবীতে কেউ নেই, একেবারেই একা একটি ছেলে। প্রতি বছর জন্মদিনে যদি কেউ ওকে উইশ করে, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার। ওরা ওকে জন্মদিনের অটো মেসেজ পাঠিয়ে থাকে, আর ওই দিনের জন্য ওরা ওকে আনলিমিটেড ডাটা গিফট করে। ওর একমাত্র বন্ধু হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের সাথেও 2-4টা কথা বলে, অর্থাৎ টাইপ করে। যেমন প্রিন্টের জন্য Ctrl+P, কপির জন্য Ctrl+C, এই আর কি। মানুষ ইন্ট্রোভার্ট হতে পারে, কিন্তু ওর মতো ইন্ট্রোভার্ট ভাইরে ভাই খুবই রেয়ার। একদিন মেসেঞ্জারে ওকে একটা মেয়ে মেসেজ করে, তোমার সাথে দেখা করিনি অনেক বছর হয়ে গিয়েছে, চলো একবার দেখা করি। ড্যান সবসময়ের মতো এবার ওকে রিপ্লাই করে না। তখন ওর কলিগ চমকে যায় আর বলে, আরে ইয়ার, তোকে তো মেয়েরাও মেসেজ করে। মেয়েটাও দেখতে ঝাক্কাস, সে আমার স্কুলমেট, প্রায় 10 বছর হয়ে গিয়েছে তার সাথে দেখা করিনি। তাতে কি হয়েছে, তুই ওর সাথে দেখা কর। কথা শোনার পর ড্যান ওই মেয়েটার সাথে দেখা করার জন্য হ্যাঁ বলে। এরপরে ড্যান ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। আসলে ড্যান একটা বোরিং ছেলে, তাই ওর সাথে কেউ ভালো করে কথা বলে না। কিন্তু এই মেয়েটা তো ওর সাথে হেসে খেলেই কথা বলছে। জিজ্ঞাসা করে, বলো তো তুমি কি করো? আমি একটা আইটি কোম্পানিতে জব করি। তুমি কি কাজ করো? আমি একটা ফেস ক্রিমের মার্কেটিং করছি। তুমি এগুলো কিনে দেখো, একদমই হ্যান্ডসাম হয়ে যাবে। ড্যান তখন বুঝতে পারে সে তাকে বন্ধুত্বের খাতিরে ডাকেনি, বরং ফেস ক্রিম বিক্রি করতে তাকে ডেকেছে। লে হালুয়া, ও তো ব্যবসা করতে এখানে এসেছে। বোকা ডান কি আর করবে, ওর কাছ থেকে ফেস ক্রিম কিনে নিয়ে বাড়িতে চলে আসে আর বোকার মতো ফেস ক্রিম মুখে লাগিয়ে বসে থাকে। পরদিন ওর কলিগ বলে, মার্কেটিং ডিপার্টমেন্টে একটা কম্পিউটারের সিস্টেম খারাপ হয়ে গিয়েছে, তুমি গিয়ে দেখে আসো তো কি হয়েছে। তো নিয়া নামের একটা মেয়ের কম্পিউটারের সিস্টেম খারাপ হয়ে গিয়েছে। ও যখন সিস্টেম ঠিক করে তখন কেউ ওর সাথে কথা বলে না, কিন্তু নিয়ে তো ওর সাথে নর্মালভাবেই কথা বলছে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তো ড্যানো বলে যে এই সমস্যা হয়েছে, এটা তো আমি জানতামই না। আপনি সত্যিই অনেক জিনিয়াস। এই জীবনের প্রথম কোনো মেয়ে তার প্রশংসা করলো। সিস্টেম ঠিক করে দেওয়ার পরে নিয়া বলে, থ্যাংক ইউ সো মাচ ড্যান। ড্যান বলে, আপনি আমার নামও জানেন? হ্যাঁ, আমি আপনাকে অনেক আগে থেকেই খুব ভালো করেই চিনি। না, আসলে মজা করছিলাম, আপনার আইডি থেকে নাম দেখেছি, আর আমার নাম হচ্ছে নিয়া। এমন চঞ্চল দেখে ড্যান নিয়াকে পছন্দ করে ফেলে। পরদিন থেকে ড্যান নিয়াকে সব সময় দেখতে থাকে, ও কি করে, ওর কি ভালো লাগে কি ভালো না লাগে ইত্যাদি ইত্যাদি। নিয়া ক্রিসমাসের স্পেশাল পুতুল সাজাচ্ছিল। লাস্ট পুতুলটা বাদে ও সব পুতুলই পেয়েছে। ওই পুতুলটা পেলে ওর কালেকশন ফুল হয়ে যায়। এর পাশাপাশি নিয়া ফার্মিং গেমও খেলে। ওর স্বপ্ন হচ্ছে জীবনে একবার না একবার জাপান যাওয়া আর সোনো ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা। এভাবে নিয়ার সবকিছু ড্যান জানতে থাকে। এবার ড্যানকে পাশ দিতে কোম্পানির বস চলে এসেছে, আরও নিয়াকে নিয়ে লাঞ্চের জন্য বাইরে যায়। এটা দেখে তো অফিসের সবাই হা করে তাকিয়ে থাকে, আলোচনা করতে থাকে তাদের মধ্যে কি সম্পর্ক আছে। ড্যান তো নিজের চোখেই দেখে পার্কিং লটে বস নিয়াকে ফুলের তোড়া গিফট করছে। জীবনে প্রথমবার ড্যান একটা মেয়েকে পছন্দ করেছে, কিন্তু সেও তার ভাগ্যে নেই। আসলে বসের বিয়ে হয়েছে, তার একটি ছেলেও আছে। নিয়াও এই ব্যাপারটা জানে, কিন্তু বস ওর কাছে ওয়াদা করেছে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। এর জন্যই নিয়া তার সাথে সম্পর্কে আছে। এসব কিছু জানতে পেরে ড্যান উদাস হয়ে বসে থাকে, বেচারা দেবদাস হয়ে গেছে। ওই পার্টিতে ড্যান যখন দাঁড়িয়েছিল তখন সেখানে নিয়ে চলে আসে। ফোন রাখতে ও যখন ওর টপটা উপরে তোলে তখন ড্যান দেখতে পায় ওর কোমরে একটা তিল আছে। পার্টিতে বস বলে, এই প্রজেক্টের জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, এর জন্য আমরা সবাই সোনো ফেস্টিভ্যাল দেখতে জাপান যাচ্ছি। আসলে বস এই ট্রিপটা নিয়ার জন্য অ্যারেঞ্জ করেছে, আর এই বিষয়টা ড্যানও বুঝতে পারে।
তো প্ল্যান মোতাবেক সবাই জাপানে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওরা গ্রুপ ছবি তোলে। এরপরে তারা আশেপাশের জায়গায় এক্সপ্লোর করতে থাকে। নিয়ার বস অন্য কোথাও ঘুরতে যায়। লাস্ট পুতুলটা পাওয়ার জন্য নিয়া ভ্যালেন্ডিং মেশিন থেকে একটা বল কেনে, কিন্তু তার মধ্যে সেই পুতুলটা ছিল না। এরপরে বস বলে, খুব তাড়াতাড়ি আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। যা শুনে নিয়া অনেক খুশি হয়। তবে এইসব কিছু ড্যান দেখে অনেক দুঃখ পায়। ওর কলিগ সেখানে একটা ঘন্টা দেখতে পায় আর বলে জাপানি লোক এটা মানে এই ঘন্টা বাজিয়ে যা চাইবে ঈশ্বর তাকে তা দিবে। সরল মনে ও এটা ভেবে ঘন্টা বাজায়, কমপক্ষে একদিনের জন্য নিয়ে যাতে তার গার্লফ্রেন্ড হয়ে যায়। মাত্র একদিনের জন্য আমি ওর সাথে থাকতে চাই। থাকার জন্য ওরা সবাই একটা বড় হোটেলে ওঠে। এরপরে আমরা দেখতে পাই ওই বসের স্ত্রী আর ছেলে জাপানে এসেছে, যা দেখে নিয়া উদাস হয়ে চলে যায়। তো ওরা সবাই রাতের খাবার খাচ্ছে। নিয়া একদম বসের পিছনে বসে আছে। তখন বসের স্ত্রী বলে, আমি প্রেগনেন্ট, আমাদের দ্বিতীয় বাচ্চা পৃথিবীতে আসছে। এটা শোনার পর নিয়া সেখান থেকে বাইরে এসে বসকে ফোন করে। বস বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, এখন আমি তাকে ডিভোর্স দিতে পারবো না। যা শুনে নিয়ে বাথরুমে গিয়ে একটা বাচ্চার মতো কাঁদতে থাকে। আর এই সব কিছু হচ্ছিল ড্যানের চোখের সামনে। ও তো পড়ছে বিপদে, না পারছে কইতে না পারছে সইতে। একেই বলে মাইনকার চিপা। পরের দিন সবাই চলে যায়, কিন্তু নিয়ে আসে না। ড্যান এটা খেয়াল করে ও থেকে যায়। আসলে ও রুমে মন খারাপ করে বসে আছে। ওর কাছে একটা টিকিটও আছে। সোনো ফেস্টিভ্যালে যাবে না বলে ও টিকিটটা ছিঁড়ে ফেলে আর স্কেটিং করার বাহানায় পাহাড় থেকে ঝাঁপ দেয় মরার জন্য। এটা তো ড্যান দেখে ফেলে আর ও অনেক কষ্ট করে নিয়াকে খুঁজে বের করে। তখন নিয়ার কোনো হুঁশ ছিল না। পরদিন হাসপাতালে ওর চোখ খোলে। যখন জানতে পারে ও জাপানে আছে, তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমি জাপানে আসলাম কি করে? ড্যান ঘাবড়ে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো নিয়া? যা শুনে নিয়া বলে, তুমি কে? নিয়ার ব্রেন স্ক্যান করে ডাক্তার বলে, অনেক উপর থেকে নিচে প্রায় ওর ব্রেন আপসেট হয়ে গিয়েছে, যার জন্য ও 4 বছরের স্মৃতিশক্তি একদিনের জন্য হারিয়ে ফেলেছে। তবে একদিন পরে এটা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তখন আবার ওই একদিনের স্মৃতিশক্তি ও ভুলে যাবে। মানে একটু বুঝিয়ে বলছি, ওর সাথে 4 বছরে যা হয়েছে সেটা সম্পূর্ণ একদিনের জন্য ভুলে যাবে, কিন্তু একদিন পরে ওর আবার সবকিছু মনে পড়বে। তবে আবার ওই একদিনে ওর সাথে কি হবে সেটা চিরতরে ও ভুলে যাবে। যেহেতু নিয়ার ফিজিক্যাল কোনো সমস্যা হয় নাই, তাই ডাক্তার ওকে ছেড়ে দেয়। আর এখান থেকেই ড্যানের কপাল খুলে যায়। কেন সেটা সামনেই জানতে পারবেন। ড্যান ওকে বলে, আসলে তুমি একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছ, তাই 4 বছরের স্মৃতিশক্তি একদিনের জন্য হারিয়ে ফেলেছ। টেনশন করো না, কালকেই তোমার সবকিছু মনে পড়বে। নিয়াকে ওই গ্রুপের ফটো দেখিয়ে বলে, আমরা সবাই অফিস ট্যুরের জন্য জাপানে এসেছি। তখন ও জিজ্ঞাসা করে, ছবিতে তুমি কোথায়? তো ড্যান ওকে জুম করে দেখায়, এই যে আমি। বাকিরা সবাই কোথায় গিয়েছে? ওরা ঘুরতে চলে গিয়েছে। তাহলে আমরা এখানে কি করছি? তোমার অ্যাক্সিডেন্টের জন্যই তো এখানে থেকে গেলাম। আমাদেরকে অনেক লোকেশনে ঘুরতে যেতে হবে। তুমি আমার সাথে আছো, তুমি কে? তুমি কি আমার বয়ফ্রেন্ড না তো? ড্যান তো আমতা আমতা করতে থাকে। তখন ওর ওই ঘন্টার কথা মনে পড়ে যায়, যেটা বাজিয়ে ও ঈশ্বরকে বলেছিল নিয়ে যাতে আমার একদিনের জন্য গার্লফ্রেন্ড হয়ে যায়। ও ভাবতে থাকে এটাই সুযোগ, তাই ও বলে, হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু নিয়ার সন্দেহ হয়, তাহলে তো আমাদের ছবি আছে, সেটা দেখাও। ড্যান বলে, আসলে আমি ছবি তোলা পছন্দ করি না, তাই কোনো ছবি তোলা হয়নি। নিয়া বলে, আচ্ছা তাহলে আমি কি করে বিশ্বাস করব যে তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে? না তুমি স্মার্ট, না তুমি আমার টাইপের। তাহলে আমি তোমাকে কি করে ভালোবাসলাম বলো তো? তো এইসব প্রশ্নের সামনে পড়ে ড্যানের ওই কস্টিউম পার্টির কথা মনে পড়ে যায় আর বলে, তোমার কোমরে একটা তিল আছে। নিয়ে তখন চমকে যায় আর এটা ভাবতে থাকে ও এটা জানলো কি করে। আর এখন ও একটু একটু বিশ্বাস করে যে ড্যান তার বয়ফ্রেন্ড। এরপরে ওরা ঘুরতে বের হয়। ড্যান নিয়াকে ওই টিকিট দেখায় যেটা ও ছিঁড়ে ফেলেছিল। দেখো আমাদেরকে এই জায়গায় ঘুরতে যেতে হবে, আর সবশেষে আমরা তোমার ফেভারিট প্লেস অর্থাৎ সোনো ফেস্টিভ্যালে যাব। কিন্তু নিয়া ওর সাথে যেতে চায় না, কারণ ড্যান যথেষ্ট খ্যাত আর আনস্মার্ট। তো এক পর্যায়ে নিয়া ড্যানের সাথে অনেক খারাপ কথা বলে, যা শুনে ড্যান কষ্টে একদমই পাথর হয়ে যায়। নীরবে রাস্তা পার হতে থাকে, যাতে ও অ্যাক্সিডেন্টের হাত থেকে একটুর জন্য বেঁচে যায়। কিছু দূর গিয়ে ড্যান আবারও ফিরে আসে, কারণ নিয়ার তো কোনো কিছুই মনে নেই। এছাড়া ও এই শহরে নতুন, তো কষ্ট হলেও ও আবারও নিয়ার কাছে আসে। আমার অনেক ক্ষুধা লেগেছে, পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলো সেখানে গিয়ে আমরা কিছু খাই। তো নিয়াও খাবার খেতে চলে আসে, কিন্তু এখানের জাপানি খাবার ড্যানের একদমই ভালো লাগে না। তোর মুখের ইমপ্রেশন দেখে নিয়া প্রাণ খুলে হাসতে থাকে, যা দেখে ড্যানেরও ভালো লাগে। বলছি কি হোটেলে বসে না থেকে ঘুরতে গেলে ভালো হয় না? তো নিয়া রাজি হলে ড্যানের খুশি কে দেখে। ট্রেনে করে ওরা একটা জায়গা যাচ্ছিল, তখন নিয়া ড্যানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওর চোখে সূর্যের আলো পড়লে ড্যান একটা কাগজ দিয়ে নিয়াকে ছায়া দেয়। সত্যি ওদেরকে অনেক কিউট লাগছে। এরপরে ওরা সেই জায়গায় পৌঁছে যায়। তো এই জায়গার ভিউ দেখে নিয়া অনেক খুশি হয়। সত্যি যদি তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে থাকো, তাহলে তুমি কেন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো না?
আসলে ছোটবেলা থেকেই আমি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, তাই। যা শুনে নিয়ে ইচ্ছা করে ওর চোখের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে লজ্জায় ওরা চোখ নামিয়ে ফেলে। ড্যান বলে, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখি। নিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার জন্য কি কি করেছ? তখন ড্যান বলে, গাড়ি পার্ক করার জন্য তুমি জায়গা পেতে না, তাই আমি আগে এসে গাড়ি পার্ক করে রাখতাম। তুমি গাড়ি নিয়ে আসলে আমি চলে যেতাম। এরপরে তুমি গাড়ি পার্ক করতে। আর তুমি যে গেমসটা খেলেছিলে সেটার একটা লেভেল তুমি পার করতে পারছিলে না। আমি তোমার কম্পিউটার হ্যাক করে দিনরাত গেম খেলে সেই লেভেলটা পার করে দিয়েছি, যাতে তুমি অনেক খুশি হয়েছিলে। তুমি যখন অফিস থেকে চলে যেতে তখন তোমার ডেস্ক নোংরা থাকতো, যা আমি পরিষ্কার করে রাখতাম। আর তুমি ভাবতে হাউসকিপিং মহিলা তোমার ডেস্ক পরিষ্কার করে দিয়েছে, তাই তুমি ওকে গিফটে দিতে। এগুলো দেখে আমি দূর থেকে খুশি হতাম। তুমি যেহেতু পুরনো গান শুনতে পছন্দ করো, তাই আমি সব পুরনো গান সংগ্রহ করে তোমার সিস্টেমে আপলোড করে দিয়েছি, যা তুমি প্রায় শুনতে। তো সব কথা শোনার পর নিয়া ড্যানের উপর ফিলিংস হতে শুরু করে। একসাথে হাঁটার সময় ড্যানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে ড্যান যখন ফোনটা রাখতে যাবে তখন নিয়া বলে, দেখি তো তোমাকে কে মেসেজ দিয়েছে। আসলে মেসেজটা ওই কাস্টমার কেয়ার থেকে এসেছে, কারণ আজ হচ্ছে ড্যানের জন্মদিন। নিয়া জিজ্ঞাসা করে, সত্যি কি আজ তোমার জন্মদিন? ড্যান বলে, হ্যাঁ। এভাবে ওরা কথা বলতে বলতে সমস্ত জায়গা ঘুরতে থাকে আর দুজনে একসাথে এনজয় করে। নিয়ার টিকিটে সমস্ত জায়গার ছিল লাগতে থাকে। যখন ওরা সোনো ফেস্টিভ্যালে যাবে তখন বরফের ঝড় আসে, যার জন্য ট্রেন চলা বন্ধ হয়ে যায়। যা শুনে ড্যান অনেক প্রেশান হয়ে পড়ে। নিয়া বলে, টেনশন করছো কেন? আজ না হয় কাল দেখা যাবে। কিন্তু ড্যান তো জানে তার কাছে মাত্র একদিনের সময় আছে। কাল নিয়ে সবকিছুই ভুলে যাবে, এমনকি তাকেও। মন খারাপ করে ড্যান সেখানে বসেছিল। তখন নিয়ে একটা ছোট কেক কেটে ড্যানকে জন্মদিনের উইশ করে, যা দেখে ড্যান একটা বাচ্চার মতো হাসতে থাকে আর খুশিতে লুতুপুতু করতে থাকে, কারণ এটা তার জীবনের প্রথম বার্থডে উইশ। ওর সরলতা দেখে নিয়া ড্যানকে ভালোবেসে ফেলে। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই নিয়ে সেই ক্রিসমাস পুতুলটা পেতে একটা বল কেনে। ভাগ্য ভালো থাকায় ওই বলের ভিতরে ওই পুতুলটা পেয়ে যায়। অবশেষে ওরা দুজনে স্নো ফেস্টিভ্যালে পৌঁছে গিয়েছে। একসাথে খাবার খায়, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, হাতে হাত রেখে সেখানে ঘুরতে থাকে। ড্যান নিয়াকে একটা চার্চে নিয়ে যায় আর বলে, তুমি 30 বছরের আগে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? এটা বলে ড্যান ওর হাতে একটা রিং পরিয়ে দেয়, যা দেখে নিয়া ওর হাতে একটা রিং পরিয়ে দেয়। অর্থাৎ তারা এখন একে অপরের দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রী। রাতে ওরা হোটেলে ফিরে আসে আর এই পয়েন্টে নিয়া ড্যানকে পুরোপুরি ভালোবেসে ফেলেছে। এর জন্য নিয়া ওর সাথে ইন্টিমেট হতে চাইছে। তখন ড্যান বুঝতে পারে সে অনেক ভুল কাজ করছে, তাই ও নিয়াকে বলে, এটা করা ভুল হচ্ছে। নিয়া বলে, ভুল? কোথায় ভুল? এখন তো আমরা স্বামী স্ত্রী। তখন ড্যান ওকে সত্যি কথা বলে দেয় যে আমি তোমার বয়ফ্রেন্ড না, ওই ছবিতে থাকা বসই হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে নিয়া রেগে ওর ব্যাগ জানলা থেকে নিচে ফেলে দেয় আর ওকে বাইরে বের করে দেয়। এরপরে ও বসকে ফোন করে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার বয়ফ্রেন্ড? জবাবে বস বলে, আমি এখন বাড়িতে আছি, পরে কথা বলছি। ফোনে নিয়া বাচ্চারা শব্দ শুনতে পায়। তো নিয়া এখন কনফিউজড হয়ে গিয়েছে যে ড্যান বলেছে একটা, বাস্তবে ঘটছে আর একটা। বাইরে এসে দেখে ড্যান পড়ে যাওয়া ব্যাগটা গুছাচ্ছে। নিয়া জিজ্ঞাসা করে, তুমি যার কথা বলেছ সে আমাকে চিনতে পর্যন্ত পারছে না, সত্যি কি সে আমার বয়ফ্রেন্ড? তখন ড্যান সত্যি কথা বলে যে বসের বিয়ে হয়েছে আর তার একটি ছেলেও আছে। তাহলে সে কি আমার সাথে ধোঁকা দিচ্ছে? না, তুমি ওর বিয়ের খবর জানতে। সে তোমার কাছে ওয়াদা করেছিল স্ত্রীকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবে। তুমি তার সাথেই সোনো ফেস্টিভ্যাল দেখতে এখানে এসেছ, কিন্তু সে এখন তার স্ত্রীর সাথে এনজয় করছে, তাই তোমাকে সময় দিচ্ছে না। যা দেখে তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে, আর তখনই আমি তোমাকে বাঁচিয়েছি। আর এই দুর্ঘটনায় তোমার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। এর জন্যই তুমি বিগত 4 বছরের স্মৃতি একদিনের জন্য ভুলে গিয়েছ। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি নিয়া, কিন্তু দূর থেকে। কখনো সামনে এসে তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি তো জানতেও না যে এমন কেউ আছে যে তোমাকে এতটা ভালোবাসে। আর আমি শুধু একদিনের জন্য তোমার বয়ফ্রেন্ড হতে চেয়েছি। এটাই আমার জন্য যথেষ্ট, কারণ আমি জানি আমি তোমার যোগ্য না। সবকিছু শুনে নিয়া ড্যানের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। এরপর ওরা একটা জায়গায় বসে কথা বলতে থাকে। হঠাৎ করে ড্যান চিৎকার দিয়ে বলে, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আসলে ড্যান ওই পুতুলটা পেয়েছে, যেটা ব্যাগ ফেলে দেওয়ার সময় হারিয়ে গিয়েছে। এরপরে ও পুতুলটা নিয়াকে দেয়, যা দেখে নিয়া বলে, এটা খুঁজতেই তুমি এখানে ছিলে, তুমি সত্যি একটা পাগল। এটা বলে নিয়া ড্যানকে কিস করে। নিয়া বলে, আমার কোনো বসের দরকার নাই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই, তোমাকে আমি মিস করতে চাই না। ড্যান বলে, এমনটা হতে পারে না, কাল তুমি আমাকে ভুলে যাবে, কারণ কালকে তোমার সব কিছুই মনে পড়ে যাবে, আর আজকের দিনটা তুমি চিরতরে ভুলে যাবে। এর জন্য নিয়া ওর ফোনে একটা ভিডিও রেকর্ড করে
যাতে পরের দিন ওকে ভুলে গেলেও ওই ভিডিওটা দেখে বুঝতে পারে যে সে ড্যান নামের একটা ছেলেকে খুব ভালোবাসে। তারপর ওরা একসাথে টাইম স্পেন্ড করে। নিয়া ঘুমিয়ে পড়লে ড্যান ওকে বিছানায় শুইয়ে দেয়। এখানেই ড্যান আর নিয়ার একদিন শেষ হয়ে যায়। সকাল হলে নিয়ার কোনো কিছুই মনে থাকে না। হাতের রিংটা দেখে ভাবতে থাকে এটা তার হাতে কি করে এসেছে। তারপর তারা একই বাসে করে বাড়িতে ফিরতে থাকে, কিন্তু নিয়া ড্যানকে চিনতে পারে না। আর ড্যানও নিয়ার সাথে আগ বাড়িয়ে কথা বলতে যায় না। পরের দিন নিয়া অফিসে ছিল। ব্যাগ খুলে নিয়া সেই টিকিটটা দেখতে পায় আর ভাবতে থাকে এতগুলো জায়গায় আমি কি করে গেলাম। আর ব্যাগে ক্রিসমাস কালেকশনের শেষ পুতুলটা পায়, যা দেখে নিয়া ভাবতে থাকে এটা আমার কাছে কি করে এসেছে। তখন নিয়া ফোনের ছবিগুলো কম্পিউটারে দেখতে থাকে। ছবি দেখতে দেখতে ও একটা ভিডিও চালু করে। ভিডিওতে ও স্নো ফেস্টিভ্যালে ছিল। তবে ওর প্রশ্ন হচ্ছে কে এই ভিডিওটা করে দিয়েছে, কিন্তু এর কোনো উত্তর নিয়ার কাছে ছিল না। তখন সেখানে বস চলে আসে আর বলে আমি তোমাকে ইগনোর করেছি, এর জন্য আমাকে মাফ করে দাও। মাত্র একটা বছর অপেক্ষা করো, আমি তোমাকে বিয়ে করব। ঠিক তখনই নিয়া ওর বসের সাথে ব্রেকআপ করে নেয়। সিন এখান থেকে একটু পিছনে চলে যায়। মনে আছে যখন নিয়া ঘুমিয়ে পড়েছিল তখন ড্যান ওর ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, কারণ ড্যান চাচ্ছে নিয়া তার নিজের ইচ্ছায় তাকে ভালোবাসুক। সে কারো করুণার পাত্র হতে চায় না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো যেহেতু নিয়া তার বসের সাথে ব্রেকআপ করেছে, তাই হয়তো ড্যানের চান্স আছে। ড্যান কি নিয়াকে সবকিছু আগ বাড়িয়ে বলবে নাকি বলবে না, এটাই হচ্ছে আমার প্রশ্ন। পরিচালক এখানে টুইস্টে রেখে গল্পটা শেষ করে দিয়েছে। যাই হোক, গল্পটা কিন্তু চরম ছিল।